পাকিস্তানের লস্করে তৈয়বা নিশ্চয়ই আপনি দেখছেন, এর মূল ব্যক্তি বলছে যে আমরা ৭১-এর প্রতিশোধ নিছি। আমি তখন বললাম, এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে, আল বদরের বাচ্চারা, এইসব কথা বলিস না। ৭১ না থাকলে কিন্তু বাংলাদেশ নাই, তোরা পাকিস্তান জায়গা। ২৪ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে। ২৪-এর পিছনে কি পাকিস্তানের ওই যে পরশুদিন যে বলছে, ওর নাম কি, নামও মনে থাকে না, হারামজাদারা রাজাকারের বাচ্চাদের যে নেতা যায় পাকিস্তানে বসে আছে, কি নাম সংগঠনটার নেতা যে বলছে যে আমরা ৭১-এর প্রতিশোধ নিলাম। হ্যাঁ, এখন ৫ই আগস্টের যারা নেতা, যারা সমন্বয়ক, যারা ইউনূস সাহেবরা, তাদের এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে লস্করে তৈয়বা যে কইছে কথাটা সত্য না মিথ্যা, তা না হলে প্রতিবাদ করতে হবে যে এইসব মিথ্যা কথা বলবেন না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আপনারা জানেন যে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে একটি গেজেট প্রকাশিত হয়েছে যে কারা মুক্তিযোদ্ধা কিংবা কারা মুক্তিযোদ্ধা নয়, সে ধরনের একটি ডিসক্রিপশন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে নতুন করে একটি বিতর্ক আমাদের সামনে এলো। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। অ্যাডভোকেট ফজলুর রহমান, শুরুতেই আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। নতুন যে গেজেট প্রকাশিত হয়েছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ করে, সে বিষয়ে আপনার মন্তব্য একটু। থ্যাংক ইউ ভেরি মাচ। মুক্তিযোদ্ধার সংজ্ঞা, আপনাকে আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধার সংজ্ঞা, আমার প্রথম কথাটা হলো ১৫ বছর যারা দাবি করেছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারাই তো ক্ষমতায় ছিলেন। এবং আমি আমার জানা মতে সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইচ্ছা করলে একটা সঠিক তালিকা করতে পারত, সংজ্ঞাটাও সঠিক করতে পারত, কেন করলো, সংজ্ঞা কি কারণে করলো সেগুলা বলতে পারত। কিন্তু এই ১৫ বছরে তারা সঠিক সংজ্ঞা করা দূরের কথা, সঠিক একটা তালিকাও করতে পারলেন। কারণ আমার জানা মতে আমার কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ শাসনের সময় ১৫ বছরে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে, করে শেষ দিন পর্যন্ত। যাদের বয়স ৩ বছর ছিল তারাও মুক্তিযোদ্ধা হয়েছে টাকা দিয়া। এটা আমি সবাইকে দোষী। কত টাকার পরিমাণ, নিচে ২০ লাখ, উপরে ৫০ লাখ। আমি জানি, আমাকে বললে আমি চ্যালেঞ্জ করবো যে আমি জানি এবং দেখাই দিব, এবং সবাই বলবো ও ৫০ লাখ টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে। আওয়ামী লীগের আমল এটা হইলে কেন জান, আমার থানা ইটনাতে এটা একজন ব্যক্তি টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে, মুক্তিযুদ্ধের ধারে কাছেও ছিল না, সে ডিসি পর্যন্ত হয়ে রিটায়ার করছে। কথাটা বুঝার চেষ্টা করে। সমস্ত মুক্তিযোদ্ধারা লিখিত দিচ্ছে ইটনা থানার যে এরা মুক্তিযোদ্ধা না। তাইলে আমার কথাটা হলো, যারা রিয়েল মুক্তিযোদ্ধার দল ছিল শেখ হাসিনার নেতৃত্বে, যারা নিজেদেরকে দাবি করে, এবং আমিও মনে করি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এটার মাঝে কোনো সন্দেহ নাই, তারা কেন মুক্তিযুদ্ধেরকে নিয়ে যে হাজার হাজার ফলস মুক্তিযোদ্ধা করলো কেন? যদি সত্য কথা স্বীকার করে, এখন আপনি বাপের কাছ থেকে পান নাই বিচার, বা বাপের কাছ থেকে আপনি সহযোগী কিছুই পান নাই, আপনি ওই আরেকজনের কাছে গিয়া, চাচার কাছে গিয়া ডাক চাচার কাছে গিয়া দাবি করেন যে আমার সহযোগিতা করো। কেন করবে? এটা তো মুক্তিযুদ্ধের সরকার না, এটা তো মুক্তিযুদ্ধের বিরোধীদের দ্বারা সমর্থিত একটা সরকার। জামাতে ইসলামী এবং রাজাকাররা যদি, আলবদররা যদি, পাকিস্তান বিরোধী শক্তি যদি তাদেরকে সহায়তা না করে, তাহলে তো ৩ দিন ক্ষমতায় থাকতে পারবে না। তো মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা সমর্থিত এবং শক্তিপ্রাপ্ত একটা সরকার, সে কেন ভালো কাজ করবে মুক্তিযুদ্ধের পক্ষে? এক। ২ নম্বর হলো, পরশুদিন দেখলাম পাকিস্তানের লস্করে তৈয়বা, নিশ্চয়ই আপনি দেখছেন, এর মূল ব্যক্তি বলছে যে আমরা ৭১-এর প্রতিশোধ নিছি। এই ব্যাপারে আমি বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বর্তমান মুক্তিযোদ্ধা উপদেষ্টা, তাদেরকে আমি ভালো জানি। তাদের বক্তব্য আশা করব যে লস্করে তৈয়বার বক্তব্য দিয়েছে যে ৫ই আগস্টে আমরা ৭১-এর প্রতিশোধ নিছি এবং এটা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের দিকে আমরা নিয়ে যাব। এইটাই যদি সত্য হয়, তার কাছ থেকে আপনি কেন আশা করেন যে সে আপনাকে মুক্তিযুদ্ধ স্বীকার করছে? এটি তো বেশি করছে। এটা পূর্ব পাকিস্তান করলে আপনি কি করবেন? আওয়ামী লীগের তালা মারলো কেন মুখের মধ্যে? কোটি কোটি আওয়ামী লীগ যে বলতো এক সময়, লাখে লাখ, একটা লোকে কথা বলেন আপনি বলেন
এই ফজলুর রহমান হতবাগা ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে, যে আপনি কেন মিস্টার মঞ্জুরুল আলম পান না ওখানে বসে বসে নিজের জীবনে রিস্ক নিয়ে এত কথা বলতে হয়? কেন সাংবাদিক আমার ভাই, নাম বললাম না, নামটা বললাম না, ভুল বুঝা, আজিজ ভাই কেন এত সত্য কথা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বলতে হয়? আওয়ামী লীগাররা কোথায়, যারা গত 15 বছর মুক্তিযুদ্ধের নামে? এইটা আমি বলবো যে এখন এটাতে হাত দেওয়াটা হইলো নেই কাজ তো খই বাস, একটা কথা আছে। এই সরকারের কোনো কাজ নাই, কুকাজ করা অকাজ করা ছাড়া কোনো কাজ নাই, কাজে আরেকটা কাজে হাত দিছে যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা আবার ওই দিকে যায়। ওই কারণে ইলেকশনকে সবসময় তাদের লক্ষ্যে আছে পৃথিবী থাকতে যাতে চন্দ্র সূর্য যতদিন উঠবে ততদিন যাতে ইলেকশন না করতে হয়, আর ইউনূস সাহেব যাতে আরো 150-200 বছর বেঁচে থাকে। এবং এই আমার ধারণা স্বাধীনতা বিরোধীরা যারা এবং তাদের যে সাহায্যকারী কিছু ওরা আছে, মোল্লা মুন্সিরা আছে, এরা দোয়া করে প্রত্যেকদিন, হে আল্লাহ তুমি ইউনূস সাহেবকে 150 বছর আয়ু দাও আর সারা জীবন ওনাকে ক্ষমতা দাও। কাজেই আপনি বুঝতে চান এই সরকার, ইউনূস সাহেবের সরকার 150 বছর থাকার চেষ্টা করতেছে। আমি এই কথাটা রূপ করতে বলতে যতদিন জীবন আছে, আর এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের বিপক্ষে নেওয়ার চেষ্টা করতেছে। এখন যে অর্ডিনেন্সটা তারা করছে, আমি যতটুকু দেখছি, আমার ভুল হইলে সবাই ক্ষমা করবে, ওই আওয়ামী লীগের এমপিদেরকে বাদ দেওয়ার জন্য এই কাজটা করছে বলে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ খুব কিছু করে নাই, এটাকে ছোট করার জন্য করছে। তো করবেই তো, আওয়ামী লীগ তো পলাইলো কেন? জি, আমার প্রশ্ন হচ্ছে যে এই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে যে ধরনের রিপোর্টিং হলো বিভিন্ন পত্রপত্রিকা, আমরাও ধরে নিলাম বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা এবং জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদ, মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তানের সময় যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল তার সদস্যরা 4 শতাধিক নেতা মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে। পরবর্তীতে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তিনি বলেছেন না, এটা ভুল বুঝাবুঝি, তাদের স্বীকৃতি বাতিল হচ্ছে না। আসলে কি বিভ্রান্তি ইচ্ছা করে তৈরি করা হয়েছে, নাকি আমরা ভুল বুঝেছি, নাকি সরকার এখন সমালোচনার মুখে উল্টো কথা বলছে? আপনার কি মনে হয়? এই সরকার সবই টেস্ট করতেছে, টেস্ট করে, বুঝছে যে আমরা এই কাজটা করে, টেস্ট করে ভিন্ন কারণে। একটা হইলো জিনিসটাকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য টোকা দিয়া দেখে। কি টোকা দিছে? প্রথম মুক্তিযুদ্ধ হলো 47, মুক্তিযুদ্ধ হলো 24, 71 হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ওখানে কোনো যুদ্ধ হয় না, এটা ছিল ইন্ডিয়ার কনস্পিরেসি, ভারতের চক্রান্ত। 71। এখন আপনি একজন সাংবাদিক, আমি একজন পলিটিশিয়ান, আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না, কিন্তু আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে, আদর্শকে ধারণ করেন, আর আমি মুক্তিযুদ্ধ ছিলাম, আদর্শকে ধারণ করি। আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে, রিয়াল বদরের বাচ্চারা, এইসব কথা বলিস না, 71 না থাকলে কিন্তু বাংলাদেশ নাই, তোরা পাকিস্তান জায়গা, না হলে দেশটার নাম পূর্ব পাকিস্তান করে এলো, কারণ যুদ্ধ না হইলে তো বাংলাদেশ হইতো। এইগুলা কইতে কইতে প্রথমে বক্সে ফজলুর রহমান যে কত যাওরা, ফজলুর রহমান যে ভারতীয় বেশ্যার ঘর থেকে হইছে, এসব খুব বক্সে বই কাটা খুলে না। আমি কান বন্ধ করে ফেলছি, আমি কান বন্ধ করে যখন ফেলছি যে আমি আমার সত্য কথা মুক্তিযুদ্ধের পক্ষে বলবো, রে রাজাকারের বাচ্চারা, এই এতদিন পরে আইসা রাজাকারের বাচ্চারা বলতে হ একটা যুদ্ধ হয়েছিল। এর আগে কিন্তু কইছে যারা অস্ত্র হাতে নিয়েছিল 71 সনে, জামাত বলছে কিন্তু তারা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ইচ্ছা করলে মাপ করে, এত কয় না না একটা যুদ্ধ হয়েছিল। এটা টেস্ট করে দেখতেছে, এগুলো টেস্ট করা। আর মূল কাজটা হলো ইলেকশনকে বিলম্বিত করা, ওই যে জাতীয় নির্বাচন, ওইটাকে প্রলম্বিত করার জন্য এইসব কাজ হইতেছে। তবে যে লোকটার কথা আপনি বললেন, ওই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, হি ইজ এ গুড ম্যান, হি ইজ রিয়েল ফ্রিডম ফাইটার, উনি বীর প্রতীক, আই নো হি। কিন্তু একজনের পক্ষে তো সবকিছু করা সম্ভব না, কারণ উনি তো এত বড় একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও কেন তার দপ্তরের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একের পর এক হঠকারী সিদ্ধান্ত কিংবা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? এ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারকগুলো ধ্বংস করা হয়েছে 5 আগস্টের পরে, সেইগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো উদ্যোগ তো নেওয়া হয়নি সংরক্ষণ বা পুনর্নির্মাণের ক্ষেত্রে। উল্টো 24-এ যারা আন্দোলন করেছে তাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে 71-এ যারা মুক্তিযুদ্ধ